কাগজ কলম নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কি হবে আমরা জানি না। অর্থাৎ অর্ধেক এনুমারেশন ফর্ম আপনাকে দিয়েছে, যেখানে তারা বলে দিয়েছে তারা এমএনআইসি কার্ড দেবে, যে কার্ডের মধ্যে চিপ থাকবে। ভারতবর্ষ জুড়ে ভারত সরকার এনআরসি করার পরিকল্পনা করছে। এই এনআরসি করার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের প্রতিটি মানুষকে তারা এমএনআইসি বা মাল্টিপারপাস ন্যাশনাল আইডেন্টিটি কার্ড তারা দিতে চাইছে, যেটা একটা সংখ্যা এবং তার বায়োমেট্রিক এবং শারীরিক বিভিন্ন চিহ্ন সহ গোটা দেশের প্রতিটি মানুষকে। বন্ধু, আজকে আর এটা বলার অপেক্ষা রাখে না যে এই এসআইআর, এই এনআরসি, এই এমএনআইসি একটা রাজনৈতিক পরিকল্পনা এবং রাজনৈতিক চক্রান্ত। আজকে যে এই যে এসআইআর এনআরসি এর যে মূল বিষয়টা, যেটা 2003 সালে ভারতবর্ষের সংসদে তৈরি হয়েছিল, সেদিন কিন্তু তার যে পরিকল্পনা করার যে মূল চক্রীরা ছিল, তারা কিন্তু আজকেও রাজ্যে রাজ্যে দেশে দেশে সেই রাজ্যে রাজ্যে সেই চক্রান্তটাই করছে। সেই দিন ভারতবর্ষের সংসদে সেই দিন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন। ভারতবর্ষের সংসদে সেই দিন বিজেপির 186 জন সাংসদ ছিলেন, কংগ্রেসের 114 জন সাংসদ ছিল, বামপন্থী সিপিএমের 33 সহ বামপন্থীদের 42 জন সাংসদ ছিল, এবং মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের 7 জন সাংসদ ছিলেন। মমতা ব্যানার্জি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। এছাড়াও অন্য যারা সেই দিন ভারতবর্ষের সংসদে সাংসদ হিসাবে ছিলেন, তারা অর্থাৎ এই সমস্ত রাজনৈতিক দলগুলো যোগ সাজাগ করে সেই দিন ভারতবর্ষের সংসদে এনআরসি এবং এমএনআইসি আইন তৈরি করেছিল। তারা সেই আইন প্রয়োগ করার চেষ্টা বারবার করে এসেছে। কাজেই বন্ধু, আপনি যদি মনে করেন আপনার পাড়ার রাজনৈতিক দলটা যার ঝান্ডা ধরে আপনি হাঁটছেন সে এনআরসির বিরোধিতা করবে, এসআইআর এর বিরোধিতা করবে, এইটা আপনার আকাঙ্ক্ষা হতে পারে, এটা সত্য নয়। সেই দিন ভারতবর্ষের সংসদে যদি কংগ্রেস চাইতো, তাহলে ভারতবর্ষের সংসদে এনআরসি আইন পাস হতো না। তার কারণ সেই দিন রাজ্যসভায় আপনার কংগ্রেসটা ছিল সংখ্যাগরিষ্ঠ এবং বিজেপি ছিল লোকসভায় সংখ্যাগরিষ্ঠ। লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে রাজ্যসভায় প্রথম সেই দিন এনআরসি এমএনআইসি আইনটা পাস করা হয়েছিল। তারপর বিকেলবেলায় সেটা লোকসভায় পাস হয়েছিল। অর্থাৎ কংগ্রেস বিজেপি একসাথে ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে, তার সঙ্গে আজকের বামপন্থী মানে যে সিপিআই সিপিএম এবং সিপিআইএমএল, তাদেরও সাংসদরা যুক্ত হয়ে সেই দিন ভারতবর্ষের সংসদে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বেনাগরিক করার জন্য এবং আরও বিভিন্ন রকম চক্রান্তে ফেলে দেওয়ার জন্য আসলে এই এসআইআর এনআরসি আইন করেছে। আজকে যখন পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে, তখন আমাদের মধ্যে অনেকেই আমরা মনে করেছিলাম যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গের সিপিআইএম, পশ্চিমবঙ্গে কংগ্রেস হয়তো বিরোধিতা করবে। আসলে আপনারা এইটা মনে করেননি যে এদের বাধ্যবাধকতা আছে। এরা সেই দিন ভারতবর্ষের সংসদে একসাথে যুক্ত হয়ে এই এনআরসি করার আইন তারা তৈরি করেছিল, এই এমএনআইসি তৈরি করার আইন তারা তৈরি করেছিল। বন্ধু, আজ কিন্তু পক্ষ দুটো। একটা পক্ষ হচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষ, আর আরেকটা পক্ষ হচ্ছে এই চক্রান্তকারী ভারতবর্ষের সংসদে অবস্থিত রাজনৈতিক দলগুলো, যারা চক্রান্ত করছে আপনাকে বেনাগরিক করার জন্য। আপনারা দেখুন, পশ্চিমবঙ্গের এসআইআর যে তারা করছে, এই এসআইআর যে এনআরসি, তারা প্রত্যেকেই এটা বলছে। দিল্লিতে সিপিআইএম বলছে এটা এনআরসি বলে তারা কেরলে বিধানসভায় রেজলিউশন পাস করাচ্ছে, আর পশ্চিমবঙ্গে তারা বলছে যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করার জন্য এই এসআইআর। বন্ধু, পশ্চিমবঙ্গের ঠিক আগে বিহারে এসআইআর হয়েছে। বিহারের এসআইআর যদি কেউ দেখে থাকেন,
অন্তত তিনি আর যাই মনে করুন, তিনি এইটা মনে করবেন না যে নির্ভুল বা ভুয়া ভোটার মুক্ত ভোটার তালিকা তৈরি করার জন্য এসআইআর। তার কারণ বিহারের এই এসআইআর তালিকায় প্রায় 14 লক্ষ ডুপ্লিকেট ভোটার এবং প্রায় 1.5 লক্ষ 2 লক্ষের উপরে আপনার ভুয়ো ভোটার ছিল। এইটা প্রমাণিত, এইটা বিহারের বিভিন্ন সংবাদ মাধ্যম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ভারতবর্ষের সুপ্রিম কোর্টের সামনে বিভিন্ন রাজনৈতিক দল তাদের জীবিত লোককে সামনে নিয়ে গেছে এবং দেখিয়েছে যে দেখুন এইসব জীবিত মানুষরা থাকতে তাদের নাম তোলেনি, অথচ বহু মৃত এবং ভুয়ো ভোটারের নাম এসআইআরে বিহারে তুলেছে। তাহলে এইটা যেটা প্রমাণিত হয়ে গেছে যে নির্ভুল বা ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্য এসআইআর নয়, আসলে এসআইআর হচ্ছে এনআরসি করার জন্য। যে আইনটা তারা ভারতবর্ষের সংসদে 2003 সালে করেছে, সেই 2003 সালে যে আইনটা তারা ভারতবর্ষের সংসদে করেছিল, আজকে সেইটা করার বাধ্যবাধকতার জায়গা থেকে আজকে সিপিএম, আজকে কংগ্রেস, আজকে তৃণমূল, আজকে বিজেপি তারা এক কাট্টা তারা সন্ত্রাস নামিয়েছে মানুষের উপর, মানুষকে তারা সন্ত্রস্ত করে তুলেছে। যেই সন্ত্রাসের বলি আমি, আপনি, আমরা সবাই, আমরা কাগজ কলম নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কি হবে আমরা জানি না। আতঙ্ক নয় বন্ধু, সন্ত্রস্ত হচ্ছি আমরা এই সন্ত্রাসে। এসআইআর হচ্ছে সন্ত্রাস করে সন্ত্রাসীরা, সন্ত্রাস সাধারণ মানুষ করে না। এই সন্ত্রাসীরা সন্ত্রাস করছে বলে আজকে পশ্চিমবঙ্গে বিএলওরা আত্মহত্যা বা খুন হতে বাধ্য হচ্ছে। আমরা এটাকে খুন বলবো, সন্ত্রাসের বলি খুন। পশ্চিমবঙ্গে 16 জন, বিহারে 25 জন এই সন্ত্রাসের বলি হয়েছে। এইটা কোনো আতঙ্ক নয় বন্ধু, সন্ত্রাস চলছে, সন্ত্রাস চালায় সন্ত্রাসীরা। অনেকেই মনে করছেন যে বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গে এসআইআরের অনেক মিল আছে নাকি। আমরা আপনাদেরকে বলছি বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআরের মৌলিক মিল, কিন্তু সেইটার যে আপনার যে ইমপ্লিমেন্টেশন, তার যে প্রয়োগ পদ্ধতি, সেই প্রয়োগ পদ্ধতিতে তারা পার্থক্য করছে। কীরকম? বিহারে যখন এই প্রথম 24শে জুন থেকে 25শে জুলাই যখন তারা প্রাথমিক এই এসআইআর ফর্ম তারা সংগ্রহ করেছিল, সেই সংগ্রহে পরেই কিন্তু তারা যে ড্রাফট তালিকা বার করেছিল, তাতেই কিন্তু তারা 65 লক্ষ মানুষকে বেনাগরিক করেছিল। আর এই পশ্চিমবঙ্গে, আবারও বলছি, এই পশ্চিমবঙ্গে এই ক্ষমতাশীল রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, আপনার বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম, আপনার সিপিআই, আপনার কংগ্রেস, আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলো মিলে এসআইআরও তারা আপনার চক্রান্ত করেছে। কি সেই চক্রান্ত? আপনার বাড়িতে যে এসআইআর ফর্মটা দিয়েছে, সেই ফর্মটা কিন্তু অর্ধেক ফর্ম, সেই ফর্মটা কিন্তু অর্ধেক ফর্ম। এই প্রত্যেকটা রাজনৈতিক দল জানে যে তারা শুধুমাত্র এনুমারেশন ফর্মটা দিচ্ছে, তার প্রয়োগ পদ্ধতি এবং তারপরে সেইটা কি হতে চলেছে সেইটা কিন্তু তারা দেয়নি। অর্থাৎ অর্ধেক এনুমারেশন ফর্ম আপনাকে দিয়েছে। বিহারে কিন্তু একটা পূর্ণাঙ্গ এনুমারেশন ফর্ম তারা দিয়েছিল। কেন তারা অর্ধেক এনুমারেশন ফর্ম দিয়েছে? কেন তৃণমূল কংগ্রেস এই যে অর্ধেক এনুমারেশন ফর্ম দিয়েছে তার বিরোধিতা করেনি? কেন সিপিআইএম এই যে অর্ধেক এনুমারেশন ফর্ম দিয়েছে তার বিরোধিতা করেনি? কেন কংগ্রেস এই যে অর্ধেক এনুমারেশন ফর্ম দিয়েছে তার বিরোধিতা করেনি? এই কারণে এই গোটা চক্রান্তের অংশীদার শুধু বিজেপি একা নয়, এই চক্রান্তের অংশীদার বিজেপির সঙ্গে কংগ্রেস, এই চক্রান্তের অংশীদার বিজেপির সঙ্গে তৃণমূল, এই চক্রান্তের অংশীদার বিজেপির সঙ্গে সিপিএম। তাই রাস্তায় তাদের এসআইআর এনআরসি বাতিলের দাবিতে আপনারা দেখবেন না, আপনারা দেখবেন কেউ বলবে নির্ভুল ভোটার তালিকা তৈরি করার জন্য, কেউ বলবে বৈধ ভোটার তালিকা করার জন্য, কেউ বলবে যে ঠিক ভোটার তালিকা তৈরি করার জন্য নাকি এসআইআর। এবার বন্ধু আপনারা বলুন তো, ভোটার তালিকা তৈরিতে আমার বাবার নাম কি দরকার, আমার বউয়ের নাম কি দরকার, আমার ফোন নাম্বার কি দরকার, আমার আধার নাম্বার কি দরকার, আমার বাপ ঠাকুরদার 14 পুরুষের ঠিকুজি কুলিজি
আপনার ভোটার কার্ডে কি দরকার? তোমরা নিচ্ছ, তোমরা কি এগুলো আমাকে দেবে? না, দেব না। পরিষ্কার বলে দিয়েছে যা যা তথ্য আমি তোমার থেকে নিচ্ছি সেগুলোকে যুক্ত করে কোনো নতুন ভোটার কার্ড আমি তোমাকে দেব না। তারা পরিষ্কার বলছে। তাহলে তুমি নিচ্ছ কেন? তুমি আমার থেকে আমার বাপ দাদা 14 পুরুষের ঠিকুজি কুলুজি কুষ্টি তুমি নিচ্ছ কেন? তার কোনো উত্তর নেই। তুমি বলছো নাগরিকত্ব যাচাই করছো, তাহলে তুমি কি আমাকে বলবে যে তুমি এরপরে আমরা বা আমাদের দেশের যত মানুষের নাম এসআইআর উঠবে তারা ভারতবর্ষের নাগরিক? না, আমরা সেটা বলবো না। ভোটার কার্ডে লেখা থাকবে ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে তুমি কিসের জন্য এগুলো করছো? আসলে তারা যেটা বলছে না সেটা হচ্ছে বিহার সার্কুলারে পরিষ্কার লেখা আছে এই যে তথ্য তারা সংগ্রহ করছে, এই সমস্ত তথ্য তারা আপনার আরজিআইকে পাঠাবে। আরজিআই হচ্ছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, যারা ন্যস্ত আছে এনআরসি করার জন্য, যারা ন্যস্ত হচ্ছে এমএনআইসি করার জন্য। এই যে ন্যস্ত যারা আছে এনআরসি করার জন্য এবং এমএনআইসি করার জন্য, এই ন্যস্তদের কাজটা আসলে এনপিআর এবং এনআরসি এইটা করার জন্য 2020 সালে তারা সেন্সাসের সঙ্গে একবার চেষ্টা করেছিল। সেই থেকে সমানে প্রচেষ্টার পর প্রচেষ্টা হয়ে আসছে। সেই সময় সেন্সাসের হাউস লিস্টিং এর কাজের সঙ্গে তারা এনপিআর কে আপডেট করার চেষ্টা করেছিল। আমরা সবাই পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ, ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ সেই দিন আমরা রাস্তায় নেমেছিলাম এবং তখনকার মতো আমরা এনপিআর কে স্থগিত করে দিতে পেরেছিলাম। কিন্তু তাদের তো কথা দেওয়া আছে, এই যে রাজনৈতিক দলগুলোর তারা যে চক্রান্ত, যে তারা সিএ 2003 তারা যে আইন করেছে, যেখানে তারা বলে দিয়েছে তারা এনআরসি করবে, যেখানে তারা বলে দিয়েছে তারা এমএনআইসি কার্ড দেবে, যে কার্ডের মধ্যে চিপ থাকবে, যে কার্ডে আপনাকে 24x365 দিন আপনি কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, কি করছেন, আপনি শ্রমিক আন্দোলনের অধিকারের দাবিতে আপনি কারখানার গেটে আন্দোলন করছেন কিনা, আপনি কৃষকের ন্যায্য মজুরির দাবিতে আপনি কৃষক সংগঠন করছেন কিনা, আপনার ছাত্রদের অধিকারের দাবিতে আপনি স্কুলের গেটে বা বিশ্ববিদ্যালয়ের গেটে ছাত্র আন্দোলন করছেন কিনা, আপনার আন্দোলনের পুরো প্রকৃত চেহারা, কে কে আন্দোলন করছে, কে কে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে, কে কে কর্মসংস্থানের দাবিতে আন্দোলন করছে, কে কে আপনার উচ্চশিক্ষার জন্য আন্দোলন করছে, এই সমস্ত মানুষেরকে চোখে চোখে রাখার জন্য, সমস্ত মানুষের উপর নজরদারি কায়েম করার জন্য এবং ভারতবর্ষের মানুষের কর্মসংস্থান, রুটি রুজি, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, অন্যান্য মানুষের সমস্ত অধিকারের আন্দোলনকে দমন করার জন্যই এই এনআরসি, এই এমএনআইসি। এইটা কি আপনারা রাজনৈতিক দল লোকেরা বোঝেন না? খুব বোঝেন, প্রত্যেকেই বোঝেন, আমাদের থেকে ভালো বোঝেন। কেন এই এমএনআইসি কার্ড তারা করছে? এই এমএনআইসি কার্ড করছে নজরদারি চালাবার জন্য। একদিকে লুট, আজকে ভারতবর্ষ জুড়ে লুট 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 আর লুট চলছে। এমনকি কয়েকদিন আগে কোনো একটা রাজ্যের হাইকোর্ট থেকে বলেছিল যে খনিজ সম্পদ, বনজ সম্পদ লুট করতে গেলে তাদের লোকাল গ্রামসভার পারমিশন নিতে হবে। গত সপ্তাহে দেখলাম সুপ্রিম কোর্ট বলেছে ওইটাকে খারিজ করে দিয়েছে। অর্থাৎ হরিণ লুট চালাও, ভারতবর্ষের নদ নদী, সমুদ্র, বন, জঙ্গল যে শয়ে এতদিন পর্যন্ত মৌ করে রেখেছিল সেগুলোকে লুট করো। যে প্রতিবাদ করবে তাকে নজরবন্দি করো, যে প্রতিবাদ করবে তাকে বন্দি করো। এই সমস্ত কৃষকরা যারা অধিকারের দাবিতে আন্দোলন করবে, এই সমস্ত শ্রমিকেরা যারা অধিকারের দাবিতে আন্দোলন করবে, সেই সমস্ত আদিবাসীরা যারা তাদের জঙ্গল জমিকে রক্ষা করার দাবিতে আন্দোলন করবে, তাদেরকে নজরবন্দি করো। আর জেলাতে জেলাতে ডিটেনশন ক্যাম্প তৈরি করো, তাদেরকে বন্দি করো। তাহলে এই এনআরসি এমএনআইসি হচ্ছে লুট করার আপনার সার্টিফিকেট।
তারা লুট করবে। আর আপনি যদি ছাত্র আন্দোলন করতে যান, আপনি যদি শ্রমিক আন্দোলন করতে যান, আপনি যদি কৃষকের অধিকার দাবি করতে যান, আপনি যদি শ্রমিকের অধিকার দাবি করতে যান, আপনি যদি আপনার সম্পদকে রক্ষা করতে চান, আপনার জলজ সম্পদ হতে পারে, আপনার খনিজ সম্পদ হতে পারে, আপনার প্রকৃতির সম্পদ হতে পারে, প্রাকৃতিক সম্পদ হতে পারে, তাহলে আপনি নজরবন্দি হবেন। আর এই নজরবন্দি আসলে আপনাকে যে জায়গায় ঠেলে দেবে সেইটা হচ্ছে আরও অন্য জায়গায়। আমরা অতীতের ইতিহাসে পড়েছিলাম, যখন শ্রমজীবী মানুষ, যখন বিপ্লবকামী মানুষ আন্দোলন করে, তখন উপর থেকে আমরা ভিয়েতনামে দেখেছিলাম রং স্প্রে করে দিত মাথার উপরে, তাহলে পরের দিন গিয়ে ধরতো কার কার মাথায় রং লেগেছে। আর এখন আমরা দেখব যে আপনার কে কে কী করছে সেইটা তারা তাদের নির্দিষ্ট জায়গা থেকে 24 ঘন্টা তারা পর্যবেক্ষণ করবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কাজেই বন্ধু, আজকে আপনাকে কিন্তু এটা বুঝতে হবে, আপনি যে রাজনৈতিক দল করুন, আমাদের কোনো সমস্যা নেই। আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয়, আমরা মানবাধিকার সংগঠনের প্রতিনিধি। আমরা নো এনআরসি মুভমেন্ট, অর্থাৎ এনআরসি, এনপিআর, সিএ, এমএনআইসি বাতিলের দাবিতে গড়ে ওঠা সংগঠন। আমরা মনে করছি যে নাগরিকদের রাস্তায় নামতে হবে, নাগরিকদের রাস্তায় নামতে হবে। কারণ আপনার যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল দক্ষিণ অথবা বাম যেই হোক না কেন, সে সংসদে কিন্তু চুক্তি করে এসছে, সে এনআরসি এবং এমএনআইসি করবে। সেই চুক্তির বাধ্যবাধকতার জায়গা থেকে আজকে তারা বৈধ ভোটারদের এসআইআরে নাম চাইছে। ভাই, বৈধ ভোটার করার জন্য তো সামারি রিভিশন প্রত্যেক বছর হয়। সামারি রিভিশনের থেকে আর কোন ভালো রিভিশন হতে পারে, যাতে বৈধ ভোটার, অর্থাৎ বাড়িতে বাড়িতে গিয়ে সরজমিনে চেক করে তাকে দেখা। এই এমএনআইসিটা হচ্ছে ওই বাধ্যবাধকতা, অর্থাৎ কর্পোরেটের লুটের হরির লুট চালাবার জন্য তারা ভারতবর্ষের সংসদে যে বাধ্যবাধকতা তারা সই করে এসেছে, সেইটাকে বাস্তবায়ন করার পরিকল্পনা। কাজেই বন্ধু, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নাগরিকের স্বার্থকে রক্ষা করার জন্য, নাগরিকের শিক্ষার অধিকার, নাগরিকের কর্মসংস্থানের অধিকার, নাগরিকের স্বাস্থ্যের অধিকার, নাগরিকের অন্যান্য যাবতীয় মৌলিক অধিকার রক্ষার জন্য আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। এবং সেই আন্দোলনের প্রতিবন্ধকতা দাঁড়াবে হচ্ছে এই এনআরসি, এই এমএনআইসি। কাজেই একজন সাধারণ ভারতবাসী হিসাবে আজকে এনআরসি এবং এমএনআইসি বাতিলের সংগ্রামে আপনাকে নামতে হবে। পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম দেওয়ার সময় রাজনৈতিক দলগুলো যেমন নির্বাচন কমিশনের সঙ্গে চক্রান্ত করে প্রতিটি বাড়িতে বাড়িতে অর্ধেক ফর্ম দিয়েছে, তেমনি আপনারা দেখবেন তারা সবাই যেরকম বুথ করে করে এসআইআরটাকে তুলে দিয়েছে। তারপরে দেখবেন 9 জানুয়ারির পর থেকে এই রাজনৈতিক দলের লোকেদের আপনারা আর কেউ পাবেন না। বিহারে যে 65 লক্ষ মানুষের নাম এসআইআর ফর্ম থেকে বাদ দিয়ে দিয়েছে, বিহারের যে 65 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে, সেই 65 লক্ষ মানুষের কাছে কোনো রাজনৈতিক দল থেকে ভোট চাইতেও যায়নি বা ভোটের কথা বলতেও যায়নি। কাজেই বন্ধু, পশ্চিমবঙ্গে যে এসআইআরটা এবং এনআরসিটা হতে চলেছে, তাতে কিন্তু এরা অনেক আরো বেশি সুসংগঠিতভাবে করছে। এরা যেটা করছে, প্রথমেই ধরুন 80 বা 90% মানুষকে তারা 80% বা 85% মানুষকে তারা আন্দোলন থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে। অর্থাৎ এদের নাম ধরুন আপনার এসআইআরে মূল তালিকায় উঠলো, তাহলে বিচ্ছিন্ন করে দিল 15% মানুষকে। এই 15% মানুষের হয়ে তারা আগেই চাইছে যেন 85% মানুষ না নামে, কিন্তু তারা যদি ড্রাফট তালিকার সঙ্গে বিহারের মতো তারা ওইটা করতে একবারেই বাদ দিত, তাহলে কিন্তু এই 65% তাহলে কিন্তু গোটা মানুষের অংশ থেকেই তারা এই এসআইআর এনআরসি বিরোধিতায় তারা রাস্তায় নামতো।
কাজেই বন্ধু, সাধারণ মানুষ হিসাবে আপনাকে কিন্তু এই SIR NRC এই লড়াইটা কিন্তু একটা দীর্ঘ লড়াই। এটা কিন্তু আগামী 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাসের লড়াই নয়। এটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী আন্দোলন। এই আন্দোলনে আপনাকে আপনার লড়াই, আপনাকে আপনার অধিকারগুলো অর্জন করার জন্য আপনাকে সামিল হতে